তো দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে আমি যুক্ত করেছি, আপনি আমাকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি যদি আপনাকে প্রশ্ন করি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন গত দুদিন পর্যন্ত তার পদত্যাগ নিয়ে একটি হুলস্থুল কাণ্ড চলছে। গত রাতে যমুনায় ব্যাপক তোলপাড় গেছে, সেখানে কান্নাকাটি হুলস্থুল কাণ্ড ঘটেছে। আজ সারাদিন অনেক কিছু হয়েছে, এখনো চলছে। তো আমি যদি আপনাকে প্রশ্নটি করি যে উনি শুধু কি দেশের মধ্যেই চাপে আছেন, নাকি দেশের বাইরে মানে বিদেশিদের কাছ থেকেও চাপের মুখে আসলে উনি দিশাহারা হয়ে পড়েছেন? আপনার ব্যাখ্যা কি? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি তৌফিক মারুফ জার্নালে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদের যে কাজ, সে কাজটি হলো বাংলাদেশ আমার মাতৃভূমি, আমাদের স্বদেশ। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব, এবং আমরা ভালো থাকার চেয়ে বাংলাদেশের সাধারণ মানুষ তারা শান্তিতে বসবাস করবে, নিরাপদে বসবাস করবে, অ্যাট্রোসিটি হবে না, মব কিলিং বা এসব কিছু হবে না, তাদের সন্তানেরা স্কুলে যেতে পারবে, তাদের চাকরির বা ইনকামের নিশ্চয়তা থাকবে, জানমালের নিশ্চয়তা যেটাকে বলি। যেভাবেই হোক বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময়ে গত 5ই অগস্ট বাদে গত জুলাই মাস আর অগস্ট মাসটা যদি আমাদের না থাকতো, তাহলে ধরে নেওয়া যায় যে বাংলাদেশে তুলনামূলকভাবে 71 উত্তর স্বাধীনতা সংগ্রাম উত্তর যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে একটি স্বাভাবিক সুন্দর রাষ্ট্রে পরিণত হওয়ার প্রক্রিয়ায় ছিল, যেটাকে অনেক সাউথ এশিয়ার অনেক অন্যান্য রাষ্ট্রগুলো উদাহরণস্বরূপ নিয়ে আসতো, বলতো দেখো বাংলাদেশের দিকে। সবচেয়ে বড় একটি উদাহরণ, আমি অর্থনীতিবিদ নই, তারপরেও আমি যে কথাটা আপনার সাথে শেয়ার করতে চাই, আমাদেরকে যারা এখন শুনছেন বা ভবিষ্যতে শুনবেন তাদের জন্য, যে পৃথিবীতে যে অতিমারি, মহামারীও নয়, অতিমারি দেখা দিয়েছিল কোভিডের সময়, তখন পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রের অর্থনৈতিক যে দুরবস্থার সৃষ্টি হয়, সেখানে আমরা ধারণা করেছিলাম যে বাংলাদেশে হয়তো মঙ্গা অথবা এই ধরনের কিছু বিরাট আকারে ধারণ করবে। কিন্তু আপনারা জানেন যে একটি রাষ্ট্র যখন তার কাঠামো এরকম ভাবে তৈরি করা থাকে, রাষ্ট্রের কথা না বলে আমি আমার কথা বলি, আমরা যখন কোনো ডিজাস্টারের জন্য প্রস্তুতি থাকে, তাহলে আপনার ডিজাস্টার ওভারকাম করা যায়, এবং সেটা পরিষ্কারভাবে গত শেখ হাসিনার সরকার এই ডিজাস্টারকে ওভারকাম করেছেন। এটা কোনো ম্যাজিক নয়, এটা ছিল রাষ্ট্রের জন্য পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা ছিল সঠিক, যার জন্য পৃথিবীব্যাপী অতিমারি দেখা দিলেও বাংলাদেশ সেটাতে সাফার করেনি। বাংলাদেশের জিডিপি ছিল অনেক হাই বা অনেক বেশি অন্যান্য দেশের চেয়ে। অতএব এই কথাটা আমি কেন বললাম, যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা দখল করলেন মেটিকুলাসলি ডিজাইন করে, এবং আমরা এখন এটা চতুর্দিক থেকে প্রতিদিন বের হয়ে আসছে থলির বিড়াল, যে কি এটা ছিল মেটিকুলাসলি ডিজাইন, এটা উনি নিজেই বের করেছেন, এবং এই শব্দদ্বয় উনি সংযোগ করে এই কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন, এবং উনি একজনকে মেনশন করে বলেছেন যে এ ছিল মাস্টার মাইন্ড। সো এটা কোনো ক্রমেই তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, যেই রাজনৈতিক আন্দোলনে ক্ষমতায় যাওয়ার জন্য অন্য একটি দল গণতান্ত্রিক আন্দোলন করে তাদেরকে জনগণকে উদ্বুদ্ধ করে এনে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, বিদ্রোহের মাধ্যমে একটা পরিবর্তন, এটা তো হচ্ছে না। দ্বিতীয়ত, এই সরকার যিনি ক্ষমতা অধিষ্ঠিত হলেন, তারা যদি বিপ্লবী সরকারই হতো, তাহলে তো বিপ্লবী সরকারের ধরন আমরা বই পুস্তকে জানি, এবং আমরা সবসময় জানি হোয়াট ইজ বিপ্লবী সরকার। সেটা তো ওনারা করেননি। ওনারা ঠিকই নিয়ে আসছেন কি, বাংলাদেশের সংবিধান অনুসারে ওনারা শপথ করেছেন। সেই সংবিধানে কিন্তু ইন্টারিম সরকারের কোনো বিধান লেখা নেই। এবং আমি কথা বলছি না, বিশিষ্ট আইনজীবীদের সাথে কথা বলে, আমাদের সংবিধান বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমি বলছি যে সেখানে ইন্টারিম সরকার নেই, কিন্তু তারা যেটা এক্সিস্ট করে না, তাহলে এই সরকার আসলো কি করে? ওনারা করলেন কি, ওই যে আজকে বা গতকালকে
বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে, সশস্ত্র বাহিনী থেকে একটা লিস্ট পাঠানো হয়েছে, বড় একটা লিস্ট, যে লিস্টের মধ্যে দেখা গেছে তৎকালীন বিচারপতি উনি ইতিমধ্যে ক্যান্টনমেন্টে যান বাঁচানোর জন্য তাদের সেফ কাস্টডিতে ছিলেন। যখন উনি সেফ কাস্টডিতে ছিলেন তখন কি করে উনি এখানকার এই গভর্নমেন্ট কি করে ফর্ম হবে সেটা নোট দিতে পারেন? সো এই যে মিথ্যাচার, এই যে জ্বলন্ত মেটিকুলাসলি ডিজাইন গুলো দেখা যাচ্ছে, এটা একটা বড় এফেক্ট করছে এই ডক্টর ইউনূসের উপর। আরেকটা বিষয়, ডক্টর ইউনূস যে ক্ষমতার উৎস কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ নয়। ক্ষমতার উৎস যদি বাংলাদেশের সাধারণ মানুষ হতো তাহলে তো উনি আবার ভোটের জন্য যেতে হবে, সাধারণ মানুষের সাপোর্ট নিতে হবে, অতএব উনি মানুষের কথা শুনতেন। কিন্তু উনি মানুষের কথা শুনছেন না, তো উনি মানুষকে অবহেলা করছেন। মানুষকে উনি নির্বিকার একজন 8 বছরের শিশুকে বাংলাদেশে যে রেপ করে হত্যা করা হয়, তাহলে দেশের সরকারের প্রধান হিসাবে আপনার কোনো বিকার হবে না, আপনি আসবেন না মিডিয়াতে এসে বলবেন না যে আপনি এটা দুঃখ প্রকাশ করবেন না, বিচারের ব্যবস্থার কথা বলবেন না, আপনি এসেই কি বললেন, করিডোর দিতে হবে, এসেই কি বললেন, 7 সিস্টার দখল করতে হবে, এসেই কি বললেন কি জানি আমাদের সেন্ট মার্টিন দ্বীপে ওইখানে নাকি সব নষ্ট হয়ে যাচ্ছে, সেটা রক্ষা করতে হবে। আরে বিষয়টা বলি, ঢাকা শহরের বায়ুকে পৃথিবীর সবচেয়ে খারাপ বায়ু হিসাবে প্রতিনিয়তই আন্তর্জাতিক গণমাধ্যমে আসে। তাহলে আপনারা ঢাকার বুকে তিলোত্তমার পরিকল্পনা না করে গেলেন সেখানে। আরেকটা আরো সার্বিক যে বিষয়টা হওয়া উচিত, যে উনি হলেন ইন্টারিম গভর্নমেন্ট, অনেক মেটিকুলাস ডিজাইন, চুরি ডাকাতি মিথ্যা পরিকল্পনা করে উনি সরকারে এসেও উনি বলছেন উনি ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টের কাজ হলো যে অপারেশনের সময় বডি যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে সেই অবস্থায় রাখা, বেশি এনার্জি খরচ করে না, সেসবগুলো কিন্তু উনি কিছুই করছেন না। মানে উনি খরচ করছেন, উনি 9 মাসে 9 বার বিদেশ গেলেন এবং উনি ছবি উঠে প্রমাণ করতে চান যে ওরা আমার পক্ষে আছে। অতএব বাংলাদেশের ভিতর থেকে যখন আর্মি চিফ বলেছিলেন 5ই অগাস্ট যে আমরা 18 মাসের মধ্যে নির্বাচন দেব, আমরা এই নির্বাচন গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে চলে যাব, তারা কিন্তু সেই কথাটা গত লাস্ট যে তাদের সভা হয়, যেটাকে দরবার বলে তাদের ভাষায়, সেখানে কিন্তু উনি এটা আবার সমস্ত সাপোর্ট নিয়ে, আর্মির সমস্ত লেভেলের সাপোর্ট নিয়ে উনি বলেছেন আগামী জানুয়ারির 1 তারিখে আমরা চলে যাব ব্যারেকে, এর আগে নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর দেখতে চাই। আপনাদের যে করিডোর, উনি শব্দটা আর্মিতে যেটা বেশি ব্যবহৃত হয়, ব্লাডি করিডোর, ব্লাডি শব্দটার ব্যবহার প্রয়োগ আর্মিরা কেন করে, তারা বুঝাতে চায় যে দে আর নট, মানে এটা সিরিয়াসনেস, তারা রিজেক্ট, তারা এটার সাথে একমত নয়, এই ধরনের হাই সুপারলেটিভ হিসেবে তারা ব্লাডি ব্যবহার করে। এসে যখন ওনারা বলছেন যে এই ব্লাডি করিডোর বিষয়ে আমরা একমত নই, এটা কোনো একটা নির্বাচিত সরকার এটার ব্যবস্থা নিবে, আমি এটাতে একটু দ্বিমত হলো, এটা আজকের আলোচনা নয়। নির্বাচিত গণতান্ত্রিক সরকার বাংলাদেশে কোনো সময় বাংলাদেশের ভিতরে অন্য কোনো দেশের যাবে, সৈনিকেরা ভোট রাখবে, সেটা কোনো দেশই সহ্য করবে না, দিবে না, বাংলাদেশও দিবে না। এখন চলে আসি প্যারিসে একটি আন্তর্জাতিক যে সামিট বা সম্মিলন হওয়ার কথা, সেখানে ডক্টর ইউনূস করলেন কি, ওনার যে ক্রেডিট এতদিন ব্যবহার করে যাচ্ছেন, উনি কিন্তু ক্রেডিট পাচ্ছেন না বাংলাদেশের জনগণ থেকে। উনি গত 30 বছরে যে ক্রেডিট গুলো সংগ্রহ করেছেন আন্তর্জাতিক কানেকশনে, আমি শব্দটা যদি বলি যে ওনার ভিক্ষার ঝুলি নিয়ে যে ঘুরতেন, সেই কানেকশন ব্যবহার করে এই পাওয়ার এক্সারসাইজ করছেন। তারই ধারাবাহিকতায় উনি প্যারিসে যাওয়ার জন্য, প্যারিসের সেই আন্তর্জাতিক সম্মেলনে যাবেন এবং সেখানে সাইডলাইনে একটা দ্বিপাক্ষিক আলাপের প্রস্তাব করে বসেন পৃথিবীর আরেকটি পরাশক্তি ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে। বলতে হবে রুখ, সে তো রিজেক্ট করে দিল। অর্থাৎ ডিপ্লোম্যাটরা কোথায়, ডিপ্লোম্যাটরা তো আগে জিজ্ঞেস করবে যে আমরা এরকম কিছু উপায় আছে কিনা। সে বলছে আমার সময় নেই, আমি তৌফিক দেব বা মারুফ ভাই, আমি যদি আপনাকে ফোন করি আর আপনি আমাকে বলেন সময় নেই, বিষয়টা কিন্তু বুঝতে হবে আমাদের
এখন চিন্তা করেন আপনার প্রশ্নের উত্তর পেলেন কিনা? আমি অনেক লম্বা করে বলছি, কারণ এটা সংক্ষেপে বলার উপায় নেই। না, আমি আপনি যে ব্যাখ্যাগুলো যেভাবে দিয়েছেন এবং অবশ্যই যথার্থ, বরং আপনি আমার উত্তরের চেয়ে আরো একটু বেশিও যুক্ত করেছেন। আপনার এই শেষের অংশটি থেকে আমার মাথায় প্রশ্নটি আসছে যে জাস্ট দুদিন আগে, অর্থাৎ যখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের নাটকের কথা বললেন, তার ঠিক আগের দিনই এক সময় যে আন্তর্জাতিক সংস্থাটি তার পক্ষে বিভিন্ন প্রতিবেদন দিয়েছে, সেই হিউম্যান রাইটস ওয়াচ একেবারে তাকে রীতিমতো আমরা যেটিকে বলি আঘাত করা, আঘাত করেছেন এবং তার বিরুদ্ধে একটি প্রতিবেদন দিয়েছেন, যেখানে আবার আওয়ামী লীগের উপরে যে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের অধিকার, আওয়ামী লীগের নেতা কর্মীদের অধিকার যে ক্ষুণ্ণ করছে, সেগুলোকে যে তা এক ধরনের নিধন চালাচ্ছে, মানুষের মৌলিক অধিকার যে স্থবির করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, এগুলো নিয়ে প্রতিবেদন দিয়েছে। তাইলে সেটি কেন? উনি কি এগুলো ম্যানেজ করতে পারলেন না? ওনার সেই এত বড় নেতার সেই সক্ষমতা হলো না? আমি যেভাবে কথাটা আপনার কাছে নিয়ে আসবো, এটা সক্ষমতা আর ম্যানেজের বিষয়ের চেয়ে যেটা বড় হয়ে দাঁড়িয়েছে, আমাদের বুঝতে হবে আমার লিমিট কতটুকু। আমার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ককে যদি আমি শুধু আমার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করি এবং আমারকে যদি বলি যে আমি ডক্টর ইউনূস, দেখো আমি এটা চাই, ওইটা এইভাবে করতে চাই, তাহলে এক সময় তো এটা নষ্ট হবে, এটা এই ক্রেডিট গুলো থাকবে না। কারণ এই ক্রেডিট গুলো, আমি উদাহরণ দিচ্ছি, উনি ক্ষমতা গ্রহণ করার আগেই বা পরেই যখন আমি আমার পরিচিত মন্ডলে নেটওয়ার্কে বলতাম যে না, ঘটনাটা তো ঠিক হয়নি, উনি তো রাজনীতিবিদ না, উনি একজন আন্তর্জাতিক মানুষ, উনি শুধু বাংলাদেশের নয়, অতএব যেই ঘটনাটা উনি ঘটালেন এটা তো আসলে ওনার কোনো প্রাপ্তি হলো না, প্রাপ্তিযোগ হলো না। কারণ প্রাপ্তিযোগের নোবেল প্রাইজ পাওয়া একজন মানুষ, সেটা নিয়ে অনেক সন্দেহ আছে, কারণ উনি যে শান্তির জন্য কি কাজ করেছেন সেটা তো আমরা জানি না। অতএব এই নোবেল প্রাইজ পাওয়া মানুষটার যে নেটওয়ার্কিং আছে, সেটা দিয়ে উনি তো ওনার পজিশনে ঠিক আছেন, এবং সেটা নিয়ে উনি এখন একটা রাষ্ট্রের অনির্বাচিত, যেটার মধ্যে অনেক কনফিউশন আছে, পুলিশদেরকে হত্যা করা, এই রাষ্ট্রকে খেপিয়ে তোলা এবং অন্যায়ভাবে স্নাইপার দিয়ে খুন করা, এসবগুলোর উপর গিয়ে উনি বসলেন কেন? তারপরেও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি যে উনি যদি এমন কাজ করেন যেটা বাংলাদেশের যতটুকু মানুষকে বোঝানো হয়েছে যে এখানে অগণতান্ত্রিক ব্যবস্থা আছে, এখানে কোটা আছে, এখানে অমুক আছে, সেইটার থেকে উনি বেটার করেন কিনা। যদি বেটার করেন তাহলে তো আমাদের সকলের সাপোর্ট উনি পাবেন। কোন সাপোর্টটা পাবেন? সেটা রাজনৈতিক সাপোর্ট নয়, সেটা পাবেন অন্তর্বর্তী সাপোর্ট। যে ট্রেনটা আমরা মনে করছি গত সরকার ট্রেন বিচ্যুত করে ফেলেছে লাইন, আমরা সেটাকে টেনে তুলে আনবো। অতএব সেই কাজটা যদি উনি করতেন তাহলে তো এই ইয়াটা মানে এই জগা খিচুড়ি যে অবস্থা তৈরি করেছেন, সো ওভার স্মার্টনেস, ওভার এস্টিমেট, ওভার কনফিডেন্স, এই ওভার কোয়ালিফিকেশন, এই সবকিছু মিলে উনি একটা হজবরল একটা অবস্থায় পড়ে গেছেন। কারণ ওনার কনফিডেন্স ছিল আমি বিদেশিদেরকে বলছি, মানে আমি ইউরোপিয়ান ইউনিয়নদেরকে বলছি সাপোর্ট মি, তারা বলছে সাপোর্ট করো আমাকে। আমি যখন তাদের সাথে কথা বলছি, যাদের সাথে কথা বলছি, তারা সকলে বলছে ও দিস ইজ ইউনুস, উই নো হিম, গিভ হিম টাইম। আমি একদম তাদের কথাটাই বলছি। আমি তখন তাদেরকে যদি তখন বলতাম শোনো, বসো, আমি ব্যাখ্যা করি, ইতিহাস পড়ে, তারা তো ওই স্বদেশে, আমার স্বদেশের ফ্যাব্রিকটা তারা বুঝবে না। অতএব আমার তখন চুপ করে থাকা, ওকে লেটস সি। কিন্তু আমি তো জানি যে এই ফ্যাব্রিককে সে এক্সিট করতে পারবে না সেখানে, এটা তার মেটিকুলাসলি ডিজাইন, সে নিজেই স্বীকার করছে। এখন কিন্তু তারা নিজেদের সরকারকে বলছে, আমি উদাহরণ দিতে পারি ইউরোপিয়ান ইউনিয়নের বহু নাম, যারা সাংবাদিক, তারা কিন্তু আগে করে নাই, এখন তাদের
সরকারকে তাদের নেটওয়ার্কে বলছে যে এই ডক্টর ইউনূস তো ওইখানে সাংবাদিকদের কথা বলতে দিচ্ছে না, এখানে মেয়েদেরকে বের হতে দিচ্ছে না, এখানে শিশুদের রেপ হচ্ছে সে কিছু বলছে না, জঙ্গিবাদ সব ছেড়ে দিয়েছে, সমস্ত প্রগতিশীলদেরকে জেলে পুরে রাখছে। জেলে পুরে তারপর ইয়ে করা হয় না, বেল মানে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। একজনকে ধরে পুলিশ নিয়ে যায় জেলে যাওয়ার সময়, কোর্টে যাওয়ার সময় তাকে আবার মব সৃষ্টি করে ইয়ে করা হয়, অ্যাটাক করা হয়। সো এই ধীরে ধীরে এই 9 মাসে উনি যখন এটা এই নিজের ক্রেডিটে নিজে নষ্ট করছেন, তখন উনি ওই হতাশা, যার কনফিডেন্স যত বড় তার হতাশা আক্রমণ হবে, কিন্তু সংক্রমিত হবে তত দ্রুত গতিতে। কারণ উনি যেটা মনে করলেন যে ইউরোপিয়ান ইউনিয়ন তার অফিস নিয়ে আসবে ঢাকায়, সবাইকে ভিসা দেবে, এসব মিথ্যা কথা বলছে। অতএব নিজের তৈরি করা জালে